এসব তোমাকে করতে হবে না, কন্ট্রাক্টরকে বললে করে দিবে। সুপ্তি একবার ফারদিনের দিকে তাকিয়ে আবারও হাত বাড়ালো মোছার জন্য। ফারদিন চট করে হাত ধরে ফেলল। সুপ্তি রাগি চোখে তাকালো। ফারদিনও রাগি চোখে তাকিয়ে আছে। সেই কন্ট্রাক্টরকে ডাক দিল। লোকটা আসার পর বলল, ভাই, এই জায়গাটা পরিষ্কার করে দেন। লোকটি হাসি মুখে আচ্ছা বলে চলে গেল। কিছুক্ষণ পর একটা মগ নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে নিয়ে চলে গেল। সত্যি অবাক হয়ে তাকালো। সচরাচর বাসে বমি করলে কন্ট্রাক্টররা দুর্ব্যবহার করে, কিন্তু লোকটি হাসি মুখে জায়গাটা পরিষ্কার করে চলে গেল। সুপ্তির টি শার্ট ব্যাগে ঢুকিয়ে আগের মতো চুপচাপ বসে রইল। ফারদিন বাইরে মুখ করে আছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সুপ্তি আবারও বমি বমি ভাব আসলো। তাকে দেখে অস্থির লাগছে। ফারদিন বলল, তুমি জানালার পাশে চলে আসো। সুপ্তির অবস্থাটা মুক্তি পাওয়ার অপেক্ষায়। সুপ্তি উঠে সিটের বাইরে এসে দাঁড়ালো। ফারদিন বেরিয়ে আসলো। সুপ্তি জানালার পাশে সিটে বসে মুখ বাইরে বের করে দিল। ফারদিন সিটে বসে গম্ভীর গলায় বলল, মুখ আরেকটু ভেতরে ঢোকাও। সুপ্তি মুখটা একটু ভিতরে ঢুকিয়ে বসে রইল। এখন কিছুটা শান্তি লাগছে। বাতাসের ছোঁয়ায় চুলগুলো উড়ে গিয়ে বাড়ি দিচ্ছে ফারদিনের মুখে। যেন চুলেরও সহ্য হচ্ছে না এদের নীরবতা, তাই নাকে মুখে থাপ্পড় দিয়ে রাগ মেটাচ্ছে। বারবার সরিয়ে দেওয়ার পরেও আবার এসে চোখ মুখে পাড়ি দিচ্ছে। ফারদিন বিষণ্ণ চোখে সুপ্তির দিকে তাকালো। সুপ্তির চুলের ঘ্রাণ নেওয়ার জন্য বারবার সুপ্তিকে পিছন থেকে আঁকড়ে ধরে চুলে নাক ডুবিয়ে দিত। এই জন্যই কতই না রাগ দেখাতো সুপ্তি। তার নাকি এসব ভালো লাগে না। পুরনো দিনের কথা মনে পড়তেই ফারদিনের বুকের ভিতর হুহ করে উঠল। এত ভালোবাসা, এত মায়া, এত টান, সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। ফারদিনের বুকের ভিতরটা ভার হয়ে আসছে। কান্না পাচ্ছে খুব, শুধু কাঁদতে পারছে না। কিন্তু সুপ্তি, তার কান্না আটকাতে পারার ক্ষমতা হচ্ছে না। চোখ ভিজে আবারও বাতাসে শুকিয়ে যাচ্ছে। বুকটা একইভাবে হু হু করে পড়ছে স্মৃতির ঘোরে। চোখ দুটো মুছে সোজা হয়ে বসলো সে। ফারদিনের দিকে না তাকালেও বুঝতে পারছে ফারদিন ফোন টিপছে। বেশ কিছুক্ষণ এইভাবেই ফোন টিপে যাচ্ছে দেখে কৌতূহলবশত পাশ ফিরে তাকালো সুপ্তি। ফারদিনের মনে হয় তার তাকানোটা বুঝতে পারল। সাথে সাথে ফোনের পাওয়ার অফ করে দিয়ে আগের মতো বসে রইল। ব্যাপারটা ভালো লাগলো না সুপ্তির। ফারদিন চ্যাট করছিল এটা নিশ্চিত। কি এমন চ্যাট করছিল যে সুপ্তি তাকাতেই পাওয়ার অফ করে দিল? প্রায় ঘন্টাখানেক পর কুমিল্লা এসে বাস বিরতি নিতে থামল। পাশে অনেক বড় একটা রেস্টুরেন্ট। ইতিমধ্যেই অনেক মানুষজন নামতে লাগলো। আর উঠে তন্নিকে বলল, চলে আসো, কিছু খেয়ে নেওয়া যাক। আমার খিদে নেই, আপনি যান। আর তার সিটের উপর এক হাত ও তার সামনের সিটের উপর আর এক হাতের ভর করে তন্নির দিকে ঝুঁকে বলল, এখানে কিন্তু খিদে নেই বলে চুরি করে অন্যবার খেয়ে নেওয়ার কোনো চান্স নাই। সো খিদে না থাকলেও চলে আসো। তন্নি চোখ রাঙিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার চোখের সামনে থেকে সরুন। আর কিছু না বলে চলে গেল। পিছনের সিট থেকে জুহা এসে সুপ্তির সিটের পাশে দাঁড়ালো। সুপ্তি জানালার বাহিরে মুখ করে দাঁড়িয়ে আছে। ফারদিন সুপ্তির দিকে তাকিয়ে আছে। জুহা সুপ্তিকে ডাকতে গিয়েও কিছু একটা ভেবে ডাকলো না। একটু সামনে এসে দেখলো তন্নি একা বসে আছে। তন্নিকে নিয়ে সে নিচে নেমে গেল। একে একে বাসের সকল মানুষ নামতে লাগলো। ফারদিন উঠে নামতে গিয়েও থেমে গেল। সুপ্তিকে কি একা বাসে রেখে যাবে? ফারদিন কিঞ্চিত ইতস্তত করে বলল, সবাই নেমে গেছে, তুমিও চলো। সুপ্তি ফারদিনের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে বলল, আমি কিছু খাবো না, তোমরা যাও। না খেলেও চলো, এখানে বসে থাকা ঠিক হবে না। বললাম না আমার নামার ইচ্ছে নেই, তোমরা যাও। বলে সুপ্তি আবার জানালার বাহিরে মুখ করে বসল। ফারদিন কিঞ্চিত রাগী গলায় বলল, সবকিছুতেই এত জেদ ধরতে হবে কেন তোমাকে? ভালোভাবে কথা শুনলে কি হয়? সুপ্তি তাচ্ছিল্য গলায় বলল, কার কথা শুনবো? তোমার? কোন অধিকারে হুকুম চালাবে তুমি? ফারদিন চট করে সুপ্তির হাত ধরে হাঁচকা টানে বসা থেকে তুলে বলল, সে জবাব নিচে পাবে, চলো। সুপ্তি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, হাত ছাড়ো। ছাড়বো না। হাত ছাড়ো বরদিন। বলে ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল সুপ্তি। নিয়েই নিজের সিটে বসে রাগে ফুঁসতে লাগলো।
ফারদিন কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে সিটে একটা লাথি মেরে গিয়ে আড়ারে সিটে বসলো। এই মেয়ে কি বোঝে না ফারদিন তারই সেফটির কথা ভেবে তাকে রেখে যাচ্ছে না? কেন বোঝে না? কখনোই বোঝেনি ফারদিনকে, না আজ বুঝে। মসজিদে সুমধুর আজানে ধ্বনি উঠেছে, আসসালাতু কাইরুম মিনান নাও। সুরা উঠেছে মুয়াজ্জিনদের কণ্ঠে। ঘুম ভাঙানো এই বাণী কানে যেতে পিট পিট করে চোখ খুলল তন্নি। তার চোখের সামনে মানুষরা ডাকাতি করেছে। হাত বাড়িয়ে উপর থেকে ব্যাগপত্র নামিয়ে কাঁধে ঝুলিয়ে শান্তভাবে চলে যাচ্ছে। তন্নি চোখ বন্ধ করে হাতের উল্টো পিঠে চোখ কচলাতে হাই তুলে আবারও চোখ খুলল। এখন নিজের অবস্থানটা বুঝতে পেরে চোখ বড় বড় করে ফেলল সে। এই মানুষগুলো তো বাস থেকে নেমে যাচ্ছে, তারা এখনো বাসায় আছে। সে পাশে থেকে ঘুমাচ্ছে। ভাবতেই তন্নি চট করে মাথা তুলে বসল। পাশ ফিরে তাকিয়ে দেখলো আর তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তন্নি লজ্জায় চোখ ফিরিয়ে নিয়ে বসলো। আর তন্নির দিকে কিঞ্চিত ঝুঁকে চাপা গলায় বলল, ঘুমের ভান ধরে পুরুষের কাঁধে চুমু খাওয়ার বুদ্ধিটা মন্দ না। তন্নি আড়ারের কথা বুঝতে না পেরে কপাল কুঁচকে তাকালো। আর বলল, তবে চুমুটা জোশ ছিল। তন্নি বোকা বেনে গেল। সে কি ঘুমানোর মধ্যে আড়ারের কাঁধে চুমু খেয়ে বসেছিল নাকি? না না, এইভাবে চুমু খাবে কিভাবে? ঘুমের মধ্যে তার যথেষ্ট হুঁশ থাকে, এতটাও বেহুশ হয় না সে। কিন্তু এই লোকটা যে এই কথা বলল, সত্যি সত্যি চুমু খায়নি তো? তন্নির রাগ হচ্ছে নিজের উপর। বাসের মধ্যে ঘুমানোর কি দরকার ছিল, তাও এই লোকটার কাঁধে? এখন নিশ্চয়ই লাগামহীনের মতো কথা বলবে। আর উঠে দাঁড়িয়ে নিজের ও তন্নির ব্যাগ নামিয়ে স্বাভাবিক গলায় বলল, উঠো, চলে এসেছি। বলেই সে ব্যাগ পিঠে ঝুলোতে লাগলো। কিছু না বলেও তার ঠোঁটের কোণে শয়তানি হাসি। তন্নির নিজেকে নিজে থাপ্পড় দিতে মন চাইল। ঘাড় ঘুরিয়ে একবার শক্তির সিটের দিকে তাকালো। জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে শক্তি। তন্নি এবার কান্না পেল। সে নিজেই তো জানালার পাশে ছিল, সেও জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ত। তন্নি নড়ছে না দেখে আর বলল, চলো। তন্নি বলল, আমি সুপ্তিকে নিয়ে আসছি, আপনি যান। আর ফারদিনকে ডাক দিয়ে বলল, ফারদিন, আমার কিউট শালিকাটাকে নিয়ে নেমে আয়, আমি যাচ্ছি। বলে সে তন্নির হাত ধরে নামতে লাগলো। গাড়ি থেকে নেমে তন্নি দেখলো জুহা দাঁড়িয়ে আছে। এই মেয়েটা নামলো কখন? আড়ারের থেকে নিজের হাত ছাড়িয়ে গিয়ে জুহার পাশে দাঁড়িয়ে বলল, নামলি কখন তুই? বাস থামার সাথে সাথেই নেমেছি। আমার তো দম বন্ধ হয়ে গেছিল। তোর জামাই আমায় 2টা সিট বুকিং করে দিছে। আমার সিটের পাশে কেউ থাকলে একটু গল্পগুজব করতাম। একা একা এত লম্বা জার্নি, দম আটকে আসছিল মাগো। বাসে আর মাত্র 6-7 জন যাত্রী আছেন। ফারদিন সুপ্তিকে কিভাবে ডাকবে বুঝতে পারছে না। বাস বিরতির সময় ওদের মধ্যে যে ঝগড়া হয়েছিল, তারপর থেকে আর কথা বলা হয়নি তাদের। কিন্তু এখন তো কথা বলতেই হবে। গাড়িতে একা সুপ্তিকে রেখে যাওয়া ঠিক হবে না। ফারদিন ইতস্তত করে 2বার সুপ্তিকে ডাক দিল। সুপ্তির কোনো সাড়া নেই। ফারদিন হাত বাড়াতে গিয়েও থেমে যাচ্ছে। বাসে এখন কোনো যাত্রী নেই, শুধু সে ও সুপ্তি। তাদেরও এই মুহূর্তেই নামতে হবে। ফারদিন সুপ্তির হাতে হালকা স্পর্শ করে সুপ্তিকে ডাক দিল। প্রথম ডাকে কোনো সাড়া পেল না। এবার গায়ে হালকা ধাক্কা দিয়ে ডাক দিল। সুপ্তি চোখ খুলে ফারদিনকে দেখে ত্বরান্বিত সোজা হয়ে বসল। ফারদিন সুপ্তির থেকে মুখ ফিরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, নেমে গেছে সবাই, আমাদেরও নেমে যেতে হবে। বলেই ব্যাগ নিয়ে সে চলে যেতে লাগলো। একটু এগিয়ে এসে বাসের দরজার সামনে দাঁড়ালো, কিন্তু নামলো না। সুপ্তি তার ব্যাগ নিয়ে আসার পর সে নামলো। নেমে এসে দেখলো আর জুহা তন্নি এক জায়গায় দাঁড়িয়ে আছে। তারা দুজনও সেখানে গেল। গিয়ে ফারদিন আরকে বলল, আমাদের যেন কোন রিসোর্টে ওঠার কথা। আর হাত ঘড়িটি দেখে বলল, এখন রিসোর্টে ওঠা যাবে না, আমরা সূর্যোদয় দেখব, সময় খুব কম, এক্ষুনি যেতে হবে। ফারদিন বলল, আমরা মাত্র নেমেছি, আগে রেস্ট নিলে ভালো হবে। আর বলল, আমরা রেস্ট করতে না, ঘুরতে আসছি। আসল সৌন্দর্যগুলো মিস করলে তো ঘুরতে আসার কোনো মানেই হয় না। তন্নি বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আমাকে রিসোর্টে রেখে যান।
আরার কিঞ্চিত হেসে বলল। মাথা মোটাদের কথায় কান দিতে নেই। বলে সে অন্যদিকে গেল। তন্নি আড়ারে যাওয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ফারদিনের দিকে তাকালো। সুপ্তির এই বেয়াদ্দপ এক্সের জন্যই আজ এত কিছুর শিকার সে। আড়ারের মতো অভদ্র লোকটা যখন তখন ঠাস ঠাস মার্কা কথাবার্তা বলার সাহস পাচ্ছে শুধু এই ছেলেটার জন্যই। তন্নির হঠাৎ এমন তাকানো দেখে ভড়কে গেল ফারদিন। বোকার মতো তন্নির দিকে তাকিয়ে বলল, আমি রিসোর্টের ব্যবস্থা করে দিচ্ছি। বলে সে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন লাগালো। ততক্ষণে আরার জিপ নিয়ে এসে তাড়া দিয়ে বলল, সূর্যোদয় মিস করতে না চাইলে সবাই তাড়াতাড়ি উঠে পড়ো। আরারের কথায় উৎসাহ হয়ে দ্রুত গিয়ে জিপে উঠল জুহা ও শক্তি। তন্নি ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে হাতে হাত বেঁধে দাঁড়ালো। ফারদিন জিপে উঠে আরারকে বলল, তোর বউ আমায় রাগ দেখায় কেন মামা? আরার জুহাকে বলল। তোমার বান্ধবীকে কিন্তু ফেলে যেতে একবারও ভাববো না শালিকা। আরারের কথা শুনে জুহা নেমে গিয়ে তন্নির হাত ধরে টানল। তন্নি আসতে চাইছিল না। সব কিছুর উপর প্রচণ্ড বিরক্ত সে। জুহা পারছে না দেখে সুপ্তি নেমে গেল। দুই বান্ধবী তন্নিকে জোর করে ধরে নিয়ে জিপে বসালো। আরার জিপের সামনে বসেছে। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে জুহাকে বলল, জুহা, যে যেতে চায় না তাকে এত দড়ি বাঁধা করে নেওয়ার দরকার নাই, বাদ দাও। আরারের কথা শুনে তন্নি অগ্নি চোখে তাকালো। আরার মুখ ফিরিয়ে নিয়ে মুচকি হাসল। হ্যাঁ, তন্নির এই অগ্নি চোখটাই মারাত্মকভাবে আসক্ত করে তাকে। নীলাচল পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। আরার বারবার ঘড়ি দেখছে। ঘড়ির কাঁটায় এখন 5:35 আর মাত্র 15 মিনিট, তারপর সূর্যোদয় হবে। আরার বলল, আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে হবে, নয়তো সূর্যোদয় দেখার মজা পাবো না। সবাই উঠতে পারবে তো? সবাই বলল তারা উঠতে পারবে। সবার আগে ফারদিন উঠতে লাগলো। সে চাইছে সুপ্তির থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে। সুপ্তিও যেন অপেক্ষায় আছে ফারদিন অনেকটা উপরে উঠে গেলে সে উঠবে। আরার তন্নির হাত ধরে মৃদু কণ্ঠে বলল, চলো। তন্নি নিজের হাত ছাড়িয়ে বলল, আপনি যান, আমি এখানেই থাকবো। এসব সূর্যোদয় দেখার শখ নেই আমার। আরার তন্নির হাত ছেড়ে দিল। জুহা সুপ্তি পাহাড়ের চূড়ায় ওঠা শুরু করে দিয়েছে। আরার তন্নির দিকে তাকিয়ে বাঁকা হেসে গিয়ে জুহার হাত ধরে বলল, ও আমার কিউটি শালিকা, আমি থাকতে তুমি একা একা হেঁটে যাবে কেন? আমার হাত ধরে চলো না। জুহা বলল, জিজু, আপনি আমার সাথে গেলে তরুণী কার সাথে যাবে শুনি? সে যাবে না তাই বলে আমাদের সূর্যোদয় দেখা মিস হবে নাকি? তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে তো। বলেই আরার জুহার হাত ধরে হাঁটা শুরু করলো। পাহাড়ের উঁচু নিচু রাস্তা হাঁটতে গিয়ে বারবার জুহা এদিক ওদিক পড়তে যাচ্ছে। আরার বারবার তাকে ধরছে। এইসব দেখে অদ্ভুত কোনো রকমের তন্নির গা জ্বলে উঠল। সে বলল, জুহা দাঁড়া, আমিও আসছি। জুহা শুনেও যেন শুনল না। তন্নি চেঁচিয়ে বলল, দাঁড়াচ্ছিস না কেন? এবারও জুহা পিছনে তাকালো না। সে হেঁটেই যাচ্ছে। তন্নি উপরে উঠতে লাগলো। ভোরের শুভ্র আলো রাস্তার গর্তগুলো যেমন ভয়ানক দেখাচ্ছে, রাস্তায় পড়ে থাকা ছোট্ট ছোট্ট লাঠিগুলো ভয়ানক দেখাচ্ছে। এখানে মেঘের খেলা চলতে থাকে, তাই কুয়াশাও দ্বিগুণ। রাস্তায় পিছিল হয়ে আছে, পা আটকাতে কোথায় ধরতে গেলে সবটা ভেজা ভেজা লাগছে। তবুও তন্নি অনেক কষ্ট করে উপরে উঠতে লাগলো। পাহাড়ের চূড়ায় এসে জুহার হাত ছেড়ে দিল আরার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5:48 বাজে, আর মাত্র 2 মিনিট। তারপর উঠে আসবে মস্ত বড় একটা লাল গ্রহ। কিন্তু এই সৌন্দর্য যদি তন্নিকে দেখাতেই না পারে, তাহলে তার সব কষ্ট বেহুত্তা হয়ে যাবে। জুহার হাত ধরে জেলাসি করতে তো উপরে উঠিয়ে আনছে। সূর্যোদয় দেখাতে পারবে তো? আরার জুহার দিকে একটু ঝুঁকে বলল, আর মাত্র 2 মিনিট বাকি, তোমার বান্ধবীকে তাড়াতাড়ি উপরে পাঠাও। জুহা পিছনে গিয়ে দেখলো তন্নি প্রায় উঠে আসছে। খুব তেজ নিয়ে উঠে আসছে সে। জুহাকে দেখে আরো একটু বেশি তেজ নিয়ে এগিয়ে আসলো। উপরে আসতেই জুহা দ্রুত সরে গেল। তন্নি যে এখন তাকে আচ্ছাভাবে ধোলাই দেবে, এটার কোনো সন্দেহ নেই। তন্নি এগিয়ে গিয়ে জুহার পাশে দাঁড়িয়ে অগ্নি চোখে জুহার দিকে তাকালো। আর জুহার হাতে হাঁচকার টানে ওকে সরিয়ে এনে তন্নির পাশে দাঁড়ালো।
তন্নি মুখ ফিরিয়ে নিয়ে সামনে তাকালো। আকাশের পর্দা তুলে লাল টুকটুকে এক রূপসী যেন উকি দিল। তার তাকানোর মাঝে একটু একটু করে উপরে তুলছে লাল রূপসীর মুখ। তন্নির কঠিন চোখে মুগ্ধতা নেমে এলো। বিস্মিত চোখে সে সামনে তাকিয়ে আছে। এত সৌন্দর্য আগে কখনো দেখেনি। এত বড় সূর্যটাও আজ প্রথম দেখেছে সে। চারিদিকটা রক্ত লাল হয়ে আছে। হাত বাড়ালেই যেন এই সূর্যটাকে ছুঁয়ে দেখা যাবে। আর তন্নির দিকে তাকিয়ে মৃদু হেসে আবারও সূর্যের দিকে তাকালো। পাহাড়ের চূড়ায় ওঠা সার্থক হয়ে গেছে তার। সূর্যোদয় দেখার পরেও যেন সৌন্দর্য শেষ হলো না। সবার গা ঘেঁষে মেঘ উড়ে যাচ্ছে। গায়ে ঠান্ডা ঠান্ডা অনুভব হতেই তন্নি হাত দিয়ে গলা ছুঁয়ে দেখল হাত ভিজে গেছে। চোখের সামনে উড়ে যাচ্ছে মেঘের দল। নীলাচল থেকে রিসোর্টে ফিরল সবাই বেলা 11টার দিকে। কড়া রোদের তীক্ষ্ণতায় কিছু যেন সুন্দর দেখাচ্ছে না। তাছাড়া কিছুটা বিশ্রামেরও প্রয়োজন। আগে থেকে 3টে রুম বুক করা ছিল। আর তন্নি একটাতে, অন্যটাতেই জুহা, সুপ্তি ও বাকিটাই ফারদিন। রিসোর্টে এসে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। বিকালের দিকে ঘুম ভাঙল আরারের। আধো ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল 5টা বাজে। আরার হাই তুলে পাশে ফিরে তাকালো। তন্নি একদম খাটের পাশ ঘেঁষে ঘুমিয়ে আছে। হালকা একটু নড়লেই পড়ে যাবে। আরার তন্নিকে ধরে খাটের মাঝামাঝি আনতে লাগলো। গায়ে কারোর স্পর্শ লাগতেই ঘুম ভেঙে গেল তন্নির। চোখ খুলে দেখল আরার তাকে 2 হাতে জড়িয়ে ধরে কি করছে। তন্নির সদ্য ঘুম জাগা মস্তিষ্ক উল্টোপাল্টা কিছু ভেবে সে চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে আরার চট করে তন্নিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তন্নির চিৎকার বন্ধ হচ্ছে না। যেভাবে চিৎকার করছে রিসেপশনের সবাই চলে আসবে। আরার তন্নির মুখ চেপে ধরল। তন্নি আরারের হাত ছাড়িয়ে আবারও চিৎকার দিল। আরার এবার উপায় না পেয়ে তন্নির ওষ্ঠদ্বয় দখল করে নিল। সাথে সাথেই চিৎকার বন্ধ। হতভম্ব হয়ে বড় বড় চোখ করে ফেলল তন্নি। তার মানে আরার সত্যি সত্যি তার সাথে খারাপ কাজ করতে চাইছিল। তন্নির চিৎকার শুনে যে যার রুম থেকে ছুটে আসলো। সবার রুম পাশাপাশি হওয়ায় ওর চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। জুহা ও সুপ্তি দরজায় আঘাত করে তন্নিকে ডাকাডাকি করছে। ফারদিন ওদের পিছনে দাঁড়িয়ে অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে আছে। তার মস্তিষ্কেও ঢুকছে না তন্নি এভাবে চিৎকার করলো কেন। সবার মতো তারও ভয় হচ্ছে। এটা ভেবে যে কোনো দুর্ঘটনা হয়নি তো। এদিকে তন্নি ধাক্কা দিয়ে আরারকে সরিয়ে উঠতে চাইল। আরার তাকে বিছানার সাথে চেপে ধরে আবারও আটকে দিল। তন্নি বলল, আপনাকে আমি খারাপ ভেবেছিলাম। আপনি এর থেকেও জঘন্য কিছু। ঘুম অবস্থায় একটা মেয়ের ইজ্জতহানি করতে চাইছেন। আরার দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে ছোঁয়ার কোনো আগ্রহ নাই আমার। একটুর জন্য খাট থেকে পড়ে যেতে তাই মাঝে মাঝে আনতে চাচ্ছিলাম। আর তুমি কি না কি সব ভাবছো? এসব ভাবতে পারছো কি করে তুমি? তুমি আর ছোঁয়ার ইচ্ছা, অসম্ভব। বলেই আরার বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই জুহা, সুপ্তি হুড়মুড়িয়ে রুমে ঢুকে গেল। আরার রুম থেকে বেরিয়ে আসে। তন্নি তখনও বিছানায় শুয়েছিল। আরারের কথায় যেন থম মেরে গেছে সে। এই ছেলের কার্যক্রম আচার আচরণ দেখে তাকে বিচার করা খুব কঠিন। জুহা ও সুপ্তিকে দেখে উঠে বসলো তন্নি। সুপ্তি তন্নির পাশে বসে বলল, এত জোরে চিৎকার দিছিলি কেন? কি হয়েছে? তন্নি বলল, তেমন কিছু না, উল্টোপাল্টা ভেবে ভয় পাইছিলাম। জুহা চোখ বড় বড় করে তন্নির দিকে তাকিয়ে বলল, জানো তোর ঠোঁট কাটলো কেমনে? তন্নি যেন হকচকিয়ে উঠল। সে তৎক্ষণাৎ হাত দিয়ে ঠোঁট ঢেকে বলল, কই না তো। জুহা টান মেরে ঠোঁট থেকে তন্নির হাত সরিয়ে বলল, এই তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। বল বল কাহিনী কি? তন্নি বিরক্ত গলায় বলল, তুই সবসময় তো গোয়েন্দাগিরি করবি না তো। এটা হাঁচি দিতে গিয়ে কেটে গেছে। হাঁচি দিলে ঠোঁট কেটে যায়? হাঁচি দিলে শুধু ঠোঁট না, জিহ্বাও কাটে। বলেই তন্নি খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। সুপ্তি জুহার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুই আসলেই একটা খারাপ। এসব চিন্তা ভাবনা আসে কোত্থেকে তোর? ওনার চিৎকার থেকে। হাঁচি দিলে কেউ অবশ্য এত জোরে চিৎকার দেয় না। হোঁচট খেলে অন্য কথা ছিল। যেটাই হোক, ওরা হাজব্যান্ড ওয়াইফ।
তোর এত তদন্ত না করলে চলবে। চলবে মানে? ও আমাদের উঠতে বসতে বলবে। আমাদের জন্য আর কে বিয়ে করতে হয়েছে, আর সুযোগ পেলেই তিনি আর এর সাথে রোম্যান্স করবেন। এত সহজ না বেবি। তন্নি কাঁদো কাঁদো মুখ করে আয়নার দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় বাইরে বের হবে কি করে? আরকে বকতে বকতে ফ্রেশ হয়ে রুমে এসে দেখল সুপ্তি ও জুহা চলে গেছে। খুব খিদে পেয়েছে তার, কিছু খাওয়া উচিত। রুমের বাইরে এসে জুহা ও সুপ্তির কাছে গেল। ওরা দুজন তৈরি হচ্ছে। তন্নি বলল, এত সাজুগুজু করছিস কেন? কই যাবি? জুহার চোখে আইলাইনার পড়তে পড়তে বলল, জানি না কই যাব, তবে কিউট জিজু বলেছে তাড়াতাড়ি তৈরি হতে। তন্নি জুহার দিকে কপাল কুঁচকে তাকালো। মন চাইছে থাপ্পড় দিয়ে জুহার কান ফাটিয়ে দিতে। শুধু জিজু ডাকলেই তো হয়, এত আহ্লাদের কি আছে? আপাতত কিছু না বলে সে চলে আসলো। রিসোর্টের প্রাঙ্গণে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। তন্নি বাইরে এসে একটা টেবিলে বসলো। বাড়ির কথা খুব মনে পড়ছে। ফোন দিতে গিয়েও দিল না। মন তেতো হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। তাছাড়া ফোন দিলেও তার ফোন ধরবে না। বেশ কিছুক্ষণ পরে জুহা সুপ্তি নিচে আসলো। জুহা তন্নির পাশের চেয়ারে বসে বলল, আমাকে সুন্দর লাগছে দোস্ত। তন্নির তীক্ষ্ণ চোখ জোড়া পাকিয়ে তাকালো। জুহা 32 পাটি দাঁত বের করে হাসছে। তন্নি কিছু বলছি না দেখে বলল, চল, জিজু বলেছে চিম্বুক পাহাড় যাবে। তোরা যা, আমি যাব না। সত্যি যাবি না? তন্নি কিছু বলল না। আড়ারের আশেপাশে যেতে ইচ্ছে করে না তার। জুহা বলল, ঠিক আছে, না গেলে তো আর কিছুই করার নেই। সুপ্তি জুহার পাশে দাঁড়িয়ে বলল, আমারও যেতে মন চাচ্ছে না জুহা, আমি তন্নির সাথে আছি, তুই যা। জুহা কিছু না বলে সুপ্তির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে তন্নিকে বলল, লম্বা একটা ঘুম দে দোস্ত, আগে তোর ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে জিজু। জুহা সুপ্তিকে নিয়ে গেটের বাইরে আসতেই চোখে পড়ল আর একটা জিপে হেলান দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফারদিনও অন্য একটা ছেলে তার সোজাসুজি দাঁড়িয়ে আছে। জুহা গলা খাকারি দিল আর ওদের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। মনে হয় তন্নির সাথে নেই বলে কপালে এই ভাঁজ পড়েছে। আর নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই বলল, আরেকজন কই? জুহা ইশারায় গার্ডেনে বসে থাকা তন্নিকে দেখালো। ফারদিন ঘাড় ঘুরিয়ে একবার ওদের দিকে তাকায়। সুপ্তি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, চেহারায় বিষণ্ণতার ছাপ। ফারদিন একটা তাচ্ছিল্য হেসে মুখ ফিরিয়ে নিল। যে অন্যের অন্তরে বিষ ঢালে তার চেহারায় বিষণ্ণতার ছাপ হওয়াটাই অবাকের কি। আর সবাইকে গাড়িতে উঠতে বলে গার্ডেনের দিকে গেল। জুহা সুপ্তিকে নিয়ে গাড়িতে উঠতে যাবে তখনই সামনে পড়ল নতুন ছেলেটা। এই ছেলেকে চেনা চেনা লাগছে। জুহা কপাল কুঁচকে পাশ কেটে চলে যাবে। ছেলেটি হাত বাড়িয়ে বলল, হাই, আমি সুলভ। সুলভ নামটা শুনে আর এক দফা কপাল কুঁচকালো জুহা। নামটা বেশ পরিচিত। কয়েক সেকেন্ড ভাবতেই মাথায় এলো এটা আরারের সেই ফ্রেন্ড যাকে সে খাবার টেবিলে রাক্ষস ডেকেছিল। জুহা বলল, তো আপনি সুলভ হন নাকি দুর্লভ হন? এটা শুনে আমি কি করব? আপনার নাম চেঞ্জ করে দিব? সুপ্তি জুহাকে কনুই মেরে চাপা গলায় বলল। ভদ্রভাবে কথা বলতে পারিস না? জুহা কিঞ্চিত গলা উছিয়ে বলল, না পারি না, সত্যিই তো বলেছি। ওনার নাম শুনে আমি কি করব? সুপ্তি কিঞ্চিত বিরক্ত নিয়ে জুহার থেকে মুখ ফিরালো। সুলভ হেসে বলল, আপনি মেবি খেয়াল করেননি, আমি হাতটা ওনার দিকে বাড়িয়েছি, আপনার দিকে না। জুহা সুলভের হাতের দিকে তাকিয়ে দেখলো সে সুপ্তির দিকে হাত বাড়িয়ে আছে। লজ্জা পেলেও চেহারায় আগের মতো রাগ রেখে বলল, তো কি হয়েছে? আপনি আমাদের সাথে পরিচিত হতে আসবেন কেন? আপনাদের সাথে না, শুধু ওনার সাথে। আপনার পরিচয় জানার আগ্রহ নেই আমার। যেহেতু উনি আমার বাবি হওয়ার কথা ছিল, তো ওনার সাথে কথা বলার ইচ্ছা থাকতেই পারে। রাগে অপমানে জুহার গা চলে উঠল। সুলভের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গিয়ে গাড়িতে বসল। গাড়ি থেকে আর চোখে তাকিয়ে দেখলো সুপ্তি সুলভের সাথে হেসে হেসে কথা বলছে। জুহার ইচ্ছে করছে এখান থেকে লাথি মেরে দুইজনকে উড়িয়ে দিতে। সুপ্তিটা কেমন? এই ছেলে তার বান্ধবীকে অপমান করার পরেও তার সাথে কথা বলছে। এইদিকে এতক্ষণ ধরে সুলভ ও সুপ্তির কথা বলা দেখে গা জ্বলে যাচ্ছে ফারদিনের। বারবার অবাধ্য চোখ চলে যাচ্ছে ওদের দিকে।
না পেরে ফারদিন সুলভকে ডাক দিয়ে বলল, সুলভ, গাড়িতে আয়। সুলভ সুপ্তির সাথে কথা বলতে বলতে এসে জিপের পিছনের দিকে বসলো। সুপ্তি ও সে পাশাপাশি বসেছে। জুহার একদম সামনাসামনি বসেছে সুলভ। জুহা এমনভাবে সুলভের দিকে তাকাচ্ছে যেন এই মুহূর্তে সুলভকে চিবিয়ে খাবে। ফারদিন ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে সুলভকে দেখে কপাল কুঁচকে ফেলল। এত গা ঘেঁষে বসার মানে কি? তন্নি প্রচণ্ড বিরক্তি নিয়ে বসা থেকে উঠে পড়ল। বললাম না আমার ইচ্ছা করছে না, আপনারা যান। বলেই সে চলে যেতে পালাবে, তখনই আরার তার হাত ধরে বলল, তোমার ইচ্ছে করছে না কি করছে না সেটা জানতে আসেনি, তোমাকে নিতে এসেছি, চলো। তন্নি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি সব কিছুতে জেদ ধরবেন না তো, হাত ছাড়ুন। আরার হাত ছেড়ে দিল। তন্নির রাগে পা বাড়ালো রিসোর্টের ভিতরের দিকে। আরার চট করে কোলে তুলে নিল। আকস্মিকভাবে কেউ কোলের তুলায় ঘাবড়ে যায় সে। তন্নি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আরার এইসবে হেলদোল হলো না। তার মতো করে তন্নিকে নিয়ে জিপের পিছনে গিয়ে ঠাস করে তন্নিকে ছেড়ে দিয়ে সামনে গিয়ে বসলো। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরে উঠে যাচ্ছে আরারদের জিপ। মনে হচ্ছে গাড়িতে করে বুঝি চাঁদের বুকে পাড়ি জমাবে তারা। রাস্তার দুই পাশে পাহাড়ি দৃশ্য খুবই মনোরম। চারিপাশে সবুজ পাহাড় আর বনরাজি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। নানান উপজাতির আবাসস্থলগুলো মাচার মতো উঁচু করে তৈরি। কি সুন্দর দৃশ্য! তন্নি মুগ্ধ চোখে শুধু সব দেখে যাচ্ছে। পাহাড় বেয়ে উপরে উঠতেই চমকে উঠল সে। পাহাড় চূড়াটা পরিপাটি ও পরিকল্পিতভাবে সাজানো। পাকা সড়ক পেয়ে একেবারে চূড়ায় সবারই গাড়ি উঠে আসছে। আরারদের গাড়ি থেকে একের সবাই নেমে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। দক্ষিণে সিঁড়ি নেমে গেছে বিশাল এক চত্বরে। চত্বরটির নাম দেওয়া হয়েছে নবচত্বর। তন্নি চত্বরটির দিকে তাকিয়ে থম মেরে গেল। এত সুন্দর পরিপাটি কোনো পাহাড় হতে পারে তার জানা ছিল না। পাহাড়ের চূড়ায় শান বাঁধানো চত্বরটি কি অদ্ভুত! আরার তন্নির পাশে এসে দাঁড়িয়ে বলল, সুন্দর না? তন্নি সৌন্দর্যের ঘোরে হারিয়ে হুঁ বলে উঠল। আরার বলল, আমার প্রিয় জায়গা। এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় বিশাল মেঘের সমুদ্র। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে হিম বাতাস গা জুড়িয়ে দেয় এখানে। পাহাড় আকাশ কত বিশাল, তাই এই চত্বরে না দাঁড়ালে উপভোগ করা যায় না। বর্ষা মৌসুমে পাহাড়ের পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখে মনে হয় মেঘের স্বর্গরাজ্যে ভাসছে চিম্বুক। তন্নি আরারের দিকে তাকালো। আরারের চোখে অদ্ভুত কিছু দেখতে পেল সে। এমন কিছু যেটা মানুষকে খুব আকৃষ্ট করে, খুব টানে নির্লজ্জের মতো। তন্নি চোখ ফিরিয়ে নিল। আরার তন্নির দিকে আরেকটু ঘেঁষে বলল, সামনে তাকিয়ে দেখো দুজন কিভাবে পাবলিক প্লেসে চুমু খাচ্ছে। তন্নির সামনে তাকিয়ে সত্যি সত্যি এমন কিছু দেখতে পেল। সে চোখ ফিরিয়ে নিয়ে তীক্ষ্ণ চোখে আরারের দিকে তাকালো। যখন তখন যেখানে সেখানে না তাকালে কি হয়? আরারের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। তন্নি বিরক্তি নিয়ে চোখ ফিরালো। বিকালে ঘুম থেকে উঠেই চিৎকার। আরারের উষ্ঠধর দখল করা সব আচমকায় চোখ ভেসে উঠল। ঘটনার কথা মনে পড়তেই অস্বস্তি তাকে ঘিরে ধরল। এর মধ্যেই আরার তন্নির দিকে ঝুঁকে চাপা গলায় বলল, তোমার ঠোঁটের ওই দাগটা তোমাকে মারাত্মক লাগছে আমার গাইবে বাচ্চার মা। কথাটা বলে সে সামনে পা গেল। তন্নি চোখ বড় বড় করে আরারের যাওয়ার দিকে তাকিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আরারের লাগামহীন কথা আর কাণ্ড দুটোই যেন তাকে বিস্মিত করে তেমনি বিরক্ত করে। ঢাকার একটা রেস্টুরেন্টে বসে আছে আরার ও তার বন্ধুরা। তাদের সাথে তন্নিরা 3 বান্ধবীও রয়েছে। প্রায় 4 দিন পর আজ ঢাকায় ফিরল সবাই। এখান থেকে ব্রেকফাস্ট সেরে যে যার বাসায় চলে যাবে। সবারই মন হয়তো আর একটা দিন থাকতে চেয়েছিল বান্দারবন। তাই সবার মুখে বিষণ্ণতার ছাপ, কারোর মুখে হাসি নেই, কথা নেই। চুপচাপ শুধু খেয়ে যাচ্ছে সবাই। চামচের টুংটাং শব্দ ছাড়া একটা শব্দও নেই তাদের টেবিলে। তবে একটু পরপর সুলভ গলা খাকারি দিয়ে উঠছে,
তার এই অহেতুক গলা খাকারির মানে কেউ যদি না বোঝেও ফারদিন ঠিকই বুঝতে পারছে। সুলভ ও সুপ্তি পাশাপাশি চেয়ারে বসেছে। যতবারই সে গলা খাকারি দিচ্ছে ততবারই সুপ্তি তার দিকে তাকাচ্ছে। সুপ্তিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই সে এমন করছে। বিষয়টা নিয়ে ফারদিনের কপাল কুঁচকে আসছে। মুখ ফুটে কিছু বলতে গিয়েও বলতে পারছে না, কঠিন দ্বিধায়। বেশ কিছুক্ষণ পর টেবিলের উপর রাখা সুপ্তির হাতের উপর সুলভ হাত রেখে বলল,